ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই, ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগের অষ্টম পর্ব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৭৫-এর ১৫ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, লাল বাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস, বিরোধী মতের উপর দমন পীড়ন, আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি, ভোট চুরি সহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাকশাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান। বিরোধী মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা জাসদের প্রায় ২৫,০০০ নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে। নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সিআরপি, হিটলারের এমএম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন। তাই আমি আমার শ্রোতাদের মধ্যে ১৮ বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি। ইতিহাসের কাঠগড়ায় আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। ১৯৭৪ সালে মুজিববাদীরা রাজাপুরের মস্কোপন্থীর ন্যাপ কর্মী আবুল হোসেনকে হত্যা করেছে। আবুল হোসেন ছিলেন সৎ ও নিবেদিত প্রাণকর্মী। স্বাধীনতার পর আওয়ামী লীগের আমল ছিল একটি দুঃসময়ী, যারা এমপি আনোয়ারা বেগমের ভাইসহ ১৪ জন জাসদ কর্মীকে হত্যা করে। শামসু ছিলেন জনপ্রিয় শ্রমিক নেতা, এ কারণেই আওয়ামী লীগের হাতে তার প্রাণ যায়। জাসদের বাদলকে হত্যা করা হয় ৭৪ সালে। মুজিববাদীদের ইঙ্গিতে রক্ষী বাহিনী হত্যা করে মান্দারখোলার আনোয়ারাকে। যারা প্রতিবাদ করেছে তাদের উপরই নেমে এসেছে চরম নির্যাতন ও হয়রানি। সন্ত্রাস। গাইবান্ধা। গাইবান্ধায়ও রক্ষী বাহিনী ও মুজিববাদীদের প্রধান টার্গেট ছিল জাসদ ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। গাইবান্ধায় এই সন্ত্রাসের কারণে সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন দেলোয়ার হোসেন প্রধান। আমি তার সঙ্গে দেখা করে তার বক্তব্য সংগ্রহ করেছি। একটি রাষ্ট্রই যেন ঝাঁপিয়ে পড়েছিল আমাদের উপর, উক্তিটি করেছেন দেলোয়ার হোসেন প্রধান। গাইবান্ধায় রক্ষী বাহিনী ও মুজিববাদীদের চরম নির্যাতন নেমে আসে শেখ মুজিবের একদলীয় শাসন প্রবর্তনের পূর্ব মুহূর্তে। এর আগে অবশ্য ৭৩-এর প্রথম দিকে গাইবান্ধার জাসদ সভাপতি সুজাকে, যিনি একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা, তাকে মুজিববাদীরা হত্যা করেছিল। তার অপরাধ ছিল জাসদ করা। কালীবাড়ি নামক স্থানে দিনের বেলায় তাকে গুলি করে হত্যা করে। সুজা সাহেবের সঙ্গী ফিরোজ ঘটনাচক্রে বেঁচে গেছেন। তার খুনিরা পরে পালিয়ে ভারতে চলে যায় এবং জিয়ার আমলে ফিরে আসে। সুজা সাহেবকে হত্যার পর জাসদ ও জাসদ সমর্থিত ছাত্রলীগ এ এলাকায় আরো জোরদার হয়। ১৯৭৩ সালের কলেজ নির্বাচনে আমাদের প্যানেল পুরোটাই পাশ করে। আমি পাঠাগার সম্পাদক নির্বাচিত হই। মুজিব বাহিনীর অধিকাংশ ছেলে আমাদের পক্ষে ছিল। মূলত বিরোধ বাঁধল মুজিব বাহিনী ও মুজিববাদীদের মধ্যে। আমাদের এলাকায় আওয়ামী লীগের নেতা ছিলেন রওশন আরা বকুল। তিনি প্রকাশ্যে বলতেন, আমার এলাকায় জাসদ বলে কোনো শব্দ থাকবে না। আমরা গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার বহু চেষ্টা করেও ব্যর্থ হই। ৭৪-এর ডিসেম্বর মাসে যারা মুজিববাদের বিরোধিতা করেছে তাদেরই হত্যা করা হয়েছে। পটুয়াখালীতে ৫০ জনের মতো প্রগতিশীল কর্মীকে ডাকাত বা নকশাল আখ্যা দিয়ে তারা হত্যা করেছে। সন্ত্রাস। চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার মতিউর রহমান বাবু ছিলেন একজন জনপ্রিয় ও ত্যাগী বামপন্থী কর্মী। পরিবহন ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন। তাকে হত্যার পর রক্ষী বাহিনী তার ১৫ বছরের আরেকটি ছোট ভাইকেও হত্যা করেছিল। সে অঞ্চলের ঘটনা সম্পর্কে জানার জন্য আমি মতিউর রহমান বাবুর বড় ভাই খলিলুর রহমানের সঙ্গে কথা বলেছি। আমার ভাইকে হত্যার পর ৭ দিন চুয়াডাঙ্গায় কারফিউ ছিল।
উক্তিটি করেছেন চুয়াডাঙ্গার মতিউর রহমান বাবুর বড় ভাই খলিলুর রহমান। আমার ছোট ভাই মতিউর রহমান বাবুকে রক্ষী বাহিনী ধরে নিয়ে যায় 1973 সালে 16 অক্টোবর। পরে আর তার খোঁজ পায়নি, লাশও পায়নি। মতিউর রহমান বাবু ছিলেন উত্তর বাংলা মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি। আরও বহু গণসংগঠনের সাথে জড়িত ছিলেন। প্রথম জীবনে ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন তিনি। 60-এর দশকের মধ্যভাগে টঙ্গীতে থাকার সময় কাজী জাফরের সংস্পর্শে এসে বামপন্থী আন্দোলনে যোগ দেন। ভাসানীরও প্রিয় পাত্র ছিলেন তিনি। 71-এ ভারতে গিয়ে ট্রেনিং নিয়েছিলেন। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সঙ্গেও জড়িত ছিলেন। চুয়াডাঙ্গা মেহেরপুর এলাকায় আওয়ামী লীগারদের অত্যাচার, চোরাচালান ও লুটপাটের প্রতিবাদে মতিউর রহমান বাবু 73 সালের জানুয়ারি মাসে চুয়াডাঙ্গা কোর্টের সামনে অনশন ধর্মঘট করেন। সেই থেকে দোতলা বাহিনী, অর্থাৎ মুজিববাদীদের দোতলা বাহিনী তখন বলা হতো, তার উপর তারা আরও খেপে গেল। অনেক চোরাচালানিরও অসুবিধা হচ্ছিল তার জন্য। এলাকায় তার জনপ্রিয়তাও অনেক বেড়ে গিয়েছিল। 1973 সালে 16 অক্টোবর বাবু চুয়াডাঙ্গার দৌলতদিয়া বাস স্ট্যান্ডে বসেছিলেন। এমন সময় একদল রক্ষী বাহিনী তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে তোলার সময় তার মাথায় প্রচণ্ড জোরে রাইফেলের বাট দিয়ে আঘাত করে এবং গাড়ির মেঝেতে ফেলে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দেয়। তাকে ধরার পর 7 দিন চুয়াডাঙ্গায় কারফিউ দিয়ে রাখে। একই সময় রক্ষী বাহিনী সে এলাকা থেকে 74 জনকে ধরে নিয়ে গিয়েছিল, যার মধ্যে জন 7 ফিরে আসে। বাকিদের খোঁজ পাওয়া যায়নি। জগতির কাছে একটি ক্যানেলে রক্ষী বাহিনী লোকজনকে মেরে ফেলে রাখত। আমার আরেক ছোট ভাই মতির লাশ মনে করে একটি বিকৃত লাশ কবর দিয়েছে। রক্ষী বাহিনী সমস্ত বিরুদ্ধ মতে ছেলেদের ধরেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মুজিববাদীদের পরামর্শ অনুযায়ী। মুজিববাদীরা আলমডাঙ্গা থেকে 4 জন মুজিববাদ বিরোধী ছেলেকে ধরে মেহেরপুর চুয়াডাঙ্গা রোডের 3 দত্তের ব্রিজের কাছে তথা আমজুনের কাছে জবাই করে, কিন্তু ভাগ্যক্রমে একজনের গলা পুরোটা কাটেনি। মুজিববাদীরা চলে যাবার পর সে গলা ধরে ধরে হেঁটে কালাতির বাজারে আসে এবং একজন ডাক্তারের কাছে যায়। চুয়াডাঙ্গায় বসে খবর শুনতে পেয়ে সেই মুজিববাদীরা মোটরসাইকেলে করে সেখানে যায় এবং বেঁচে যাওয়া লোকটিকে মোটরসাইকেলের পেছনে বেঁধে হেঁচড়িয়ে আবার সেই ব্রিজের কাছে নিয়ে যায়। রাস্তায় অবশ্য সেই লোক মৃত্যুবরণ করে। সন্ত্রাস। ঘোড়াশাল, কালীগঞ্জ। কালীগঞ্জে বেশি নির্যাতন হয়েছে জাসদ কর্মীদের উপর। সে অঞ্চলের সন্ত্রাস সম্পর্কে আমি এমন একজনের সঙ্গে কথা বলেছি যার নাম প্রকাশে অসুবিধা রয়েছে। তিনি বললেন, স্বাধীনতার পর কালীগঞ্জের নেতৃস্থানীয় আওয়ামী লীগাররা দুর্নীতি ও অত্যাচার শুরু করার পর মুক্তিযোদ্ধা ও তরুণরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় জাসদের জন্ম হলে তরুণদের 75% জাসদে ও রব সমর্থিত ছাত্রলীগে যোগ দেয়। সঙ্গে সঙ্গে নেমে আসে মুজিববাদীদের নির্যাতন। জাসদের আকরাম ও জয়নালকে মুজিববাদীরা টুঙ্গিতে এনে হত্যা করার পর অবস্থা চরম আকার ধারণ করে। এমনকি এই ঘটনার পর মইজউদ্দিন সাহেব মুজিব আমলে আর কালীগঞ্জ টাউনে যেতে পারেননি। 72-এর শেষের দিকে হত্যা করা হয় প্রাক্তন মহিলা জাসদের প্রফেসর মান্নান ও সাংবাদিক গোবিন্দলাল দাসকে। গ্রেফতারের পর আমরা সব পালিয়ে যাই। রক্ষী বাহিনীও মনোহরপুরের হামিদকে ধরে হত্যা করল। এরপর হত্যা করল জব্বার ও দুলালকে। সময়টা হবে 75-এর জানুয়ারি। বাধা হয়ে আমরাও প্রতিরোধ গড়ে তুললাম গণবাহিনীতে যোগ দিয়ে। সুন্দরগঞ্জের জাহাঙ্গীরও রক্ষী বাহিনীর হাতে প্রাণ দেয়। আমি জাসদ করি বলে আমার আব্বা রইসুদ্দিন প্রধান ও বড় ভাই আহসানুদ্দিনকে এমন নির্মমভাবে অত্যাচার করে যে অত্যাচারের জের হিসেবে তারা মৃত্যুবরণ করেন। বড় ভাই অত্যাচারের 3 মাস ও আব্বা তারপরে মারা যান। তাদের গাছে লটকিয়ে পিটিয়েছে। আমাদের মনোহরপুরের বাড়ি পুড়িয়েছে 3 বার। আগুন দেবার আগে দমকল বাহিনী আনা হতো এবং আমাদের ঘরের আগুনে যাতে অন্য বাড়িতে সম্প্রসারিত না হতে পারে দমকল বাহিনী দাঁড়িয়ে থেকে সেটা নিশ্চিত করত। একজন ব্যক্তির বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্রে ক্ষোভ ছিল এমনই তীব্র, পুরো রাষ্ট্রযন্ত্রই ঝাঁপিয়ে পড়েছিল যেন। আমাদের অ্যাকশনে 3 বা 4 জন মুজিববাদী মারা পড়েছে যারা চোর বা ডাকাত ছিল। সন্ত্রাস। সিরাজগঞ্জ। যেসব অঞ্চলে সন্ত্রাস নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে সিরাজগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকা সেসবের অন্যতম। এসব অঞ্চলের কিছু অংশে সন্ত্রাসের স্বরূপ জানার জন্য আমি কবি ও ছাত্রনেতা মোহন রায়হানের সঙ্গে কথা বলেছি, যিনি তখন সিরাজগঞ্জ কলেজের ছাত্র। যমুনায় লাশ ভাসেনি এমন কোনো দিন যায়নি, উক্তিটি করেছেন মোহন রায়হান।
সিরাজগঞ্জে জাসদের উপর নির্যাতন নেমে আসে ৭২ সালের শেষের দিকে সিরাজগঞ্জ কলেজে নির্বাচনের সময়। ছাত্রলীগ ভাগ হবার পর ক্ষমতাসীনদের কিছু উচ্ছিষ্ট লোভী ছাড়া মুজিববাদী ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রায় তরুণ শূন্য হয়ে পড়ে। জাসদ প্রতিষ্ঠার পর অভূতপূর্ব চাঞ্চল্য জাগে সারা দেশে। শাসক গোষ্ঠী জনবিচ্ছিন্নতার কারণেই তখন স্বৈরাচারী ও নির্যাতনের পথ বেছে নেয়। আমরা যেখানে সমাজতন্ত্র ও গণতন্ত্রের স্লোগান দিয়েছি, সেখানে মুজিববাদীদের স্লোগান ছিল দাগো দাগো কামান দাগো। তাদের ভাষ্য ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাজনীতি করলে বা কিছু বললে টুপি ছিঁড়ে ফেলো। তারা প্রকাশ্যে স্ট্যান্ড গান এসএলআর কাঁধে নিয়ে কলেজে আসতো, টেবিলের উপর রেখে ক্লাস করত। আমাদেরকে মিছিল মিটিং কিছুই করতে দিত না। এত কিছুর পরও কলেজ নির্বাচনে জিতে গেলাম। এতে আরও ক্ষিপ্ত হলো তারা। জাসদ ও মুজিববাদ বিরোধী কমিউনিস্টদের হত্যা ও নির্যাতন করার জন্য মুজিববাদীরা সিরাজগঞ্জে ২১টি ক্যাম্প করেছিল। এমন দিন যায়নি যেদিন যমুনায় ২-৪ জনের লাশ না ভেসেছে। কলেজ নির্বাচনের আগের রাতে মুজিববাদীরা ভয় দেখানোর জন্য কলেজের হোস্টেলের ছাদে এক নাগাড়ে এলএমজি ব্রাশ ফায়ার করে ছাদ উড়িয়ে দিয়েছিল। আমাকে হন্যে হয়ে খুঁজছিল তারা। আমি পালিয়ে পাবনায় চলে যাই। ৭২ ডিসেম্বরে আসমা আব্দুর রব ও মেজর জলিল সিরাজগঞ্জে আসবেন সভা করতে। আমরা প্যান্ডেল তৈরি করছিলাম। একদল মুজিববাদী এসে আমাদের ভাগিয়ে দিয়ে প্যান্ডেল পুড়িয়ে দিল। রক্ষী বাহিনী আগের রাতে স্থানীয় সব জাসদ নেতার বাড়িতে হানা দিল। পালিয়ে গেলাম আমরা সবাই। সিরাজগঞ্জে আর সভা করা সম্ভব হলো না। রব জলিল উল্লাপাড়া পর্যন্ত এসে থেমে গেলেন। আমরা সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করলাম। মেজর জলিলের সঙ্গে তখনই আমার প্রথম দেখা। হ্যান্ডশেক করার সময় হাতে জোরে ঝাঁকুনি দিয়ে বললেন, কি বাহুতে বল আছে তো? লড়াই করতে পারবে? শেষে সভা না করেই তারা চলে গেলেন। সিরাজগঞ্জ শহরের মুজিববাদীদের নির্যাতন ক্যাম্প ছিল ৪টি। এগুলি ছিল কওমি জুট মিল কালীবাড়িতে, কলেজের একটি হোস্টেলে, হোসেনপুর পাটের গুদামে এবং এক বিহারীর বাসায়, যেটি এখন মুক্তিযোদ্ধা সংসদ। লোক হত্যার জন্য মুজিববাদীদের বাধা জল্লাদ ছিল সমর ও শঙ্কর। শেখ মুজিবের মৃত্যুর পর তারা ভারতে পালিয়ে যায়। অবশ্য সবকিছুই হয়েছে তখনকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশে। অনেকে হত্যাকাণ্ডের নেতৃত্বও দিয়েছেন। মুজিববাদীরা প্রথম ধাক্কায় হত্যা করে শ্রমিক নেতা মোকাদ্দেস, তোয়াহা গ্রুপের মনিরুজ্জামান তারা এবং জাসদের নজরুল ও বদরুলকে। কওমি জুট মিলের ক্যাম্পে জবাই করে হত্যা করা হতো। মোকাদ্দেস ছিলেন নামকরা মুক্তিযোদ্ধা। ১৯৭৩ সালের মার্চে তাকে রায়পুরের কাছে প্রকাশ্যে দিনের আলোয় হত্যা করা হয়। তিনি জাসদ সমর্থিত শ্রমিক লীগ করতেন। খুনিদের কিছুই হয়নি। মুক্তিযোদ্ধা সেলিম ও সালামকে পাবনায় নিয়ে অ্যাসিড দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। শাহজাদপুরে হেলাল, কুরবান, সগীর, দিলীপ প্রভৃতিকে হত্যা করা হয় গুলি করে। সলিমউদ্দিন ও মতিনকে একইভাবে হত্যা করা হয়েছে। কারো কারো মাথা ইট দিয়ে ছেঁচে গুঁড়িয়ে দিয়েছে। কাজিরপুরে আমার এক বন্ধুকে মুজিববাদীরা হত্যা করেছে এই অপরাধে যে সে ছিল আমার বন্ধু, আমার সঙ্গে চলাফেরা করত। মমিন ও হাসিমকে মেরেছে বেয়নেট চার্জ করে। উল্লাপাড়া মুক্তিযোদ্ধা গিয়াসের লাশও খুঁজে পাওয়া যায়নি। সিরাজগঞ্জে ১৯৭৩ সালেই শ৫ বামপন্থী ও জাসদকর্মী মুজিববাদীদের হাতে নিহত হয়েছিল বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল। পুরো মুজিব আমলে এখানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে। শাহজাদপুরে, কাজিরপুরে, বেলকুচি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রভৃতি এলাকায় মানুষ এক ভয়ানক দুঃস্বপ্নময় সময় অতিবাহিত করেছেন তখন। এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার আপন ভাই নিজে একটি ক্যাম্প চালাতো। সেখানে মানুষ হত্যা ছাড়াও যুবতী মেয়েদের ধরে নিয়ে ফুর্তি করত। কোনো সুন্দরী মেয়ে তাদের চোখে পড়লে তার বাপকে নির্দেশ দেয়া হতো মেয়েকে রাতে ক্যাম্পে পাঠিয়ে দিতে। নির্দেশ অমান্য করলে মৃত্যু ছিল অবধারিত। তাই সে সময় বিশেষ করে শাহজাদপুর এলাকায় যুবক ও যুবতীরা পালিয়ে গিয়েছিল অন্য এলাকায়। কারণ যুবকরা ছিল তাদের বন্দুকের খোরাক এবং যুবতীরা লালসার। সিরাজগঞ্জ ঘাটে ছিল একটি ভাঙ্গা ফেরি। সে ফেরিতে নিয়ে বেয়নেট চার্জ করে বহু প্রগতিশীল ছেলেকে হত্যা করেছে। কওমি জুট মিলে অবস্থিত মুজিববাদীদের ক্যাম্পটি ছিল ডাকাতের গুহার মতো। সেখানে এলএমজি, এসএলআর, রাইফেল, গ্রেনেড প্রভৃতি তাকে তাকে সাজানো থাকত। নির্যাতনের জন্য একটি কপিকলও লাগানো ছিল। মদ, মেয়ে, জুয়া সব চলত ক্যাম্পে। হত্যাও ছিল তাদের একটা নেশা। প্রশাসন বলে কোনো কিছুই ছিল না। মুজিববাদী ও রক্ষী বাহিনী হাতে হাত মিলিয়ে অত্যাচার করেছে। বিকেলবেলা মুজিববাদীরা ক্যাম্প থেকে বের হতো পরিপাটি হয়ে।
সারা গায়ে পারফিউমের গন্ধ, কাঁধে স্ট্যান্ড গান। কলেজেও আসতো একইভাবে। পার্কে, সিনেমায় আড্ডা দিত অস্ত্রশস্ত্র সাথে নিয়েই। তাদের একটাই কথা ছিল, শেখ মুজিবের বা তার মুজিববাদের বিরোধিতা করা যাবে না, কোনো বিরোধী দল করা যাবে না। আমাদের গণতান্ত্রিক ভাষাকে তারা জবাব দিয়েছে অস্ত্রের ভাষায়। তাদের ব্যক্তিগত শত্রুকেও জাসদ নকশাল নাম দিয়েই নির্মূল করেছে। 1974 সালে দুর্ভিক্ষের সময় কলেজের এক অনুষ্ঠানে আমি একটি কবিতা পড়েছিলাম, যাতে মুজিববাদের সমালোচনা ছিল। কবিতার মাঝখানেই মুজিববাদী কালা রশিদ পিস্তল নিয়ে তেড়ে এলো আমাকে গুলি করতে। স্যার ও ছাত্ররা তখন আমাকে ঘিরে রাখলেন এবং ঘেরাও করেই কলেজের পেছন দিয়ে বের করে দিলেন। পালিয়ে গেলাম এলাকা ছেড়ে। সে আমলে জাসদ ও তার অঙ্গ সংগঠনগুলো ছিল মুজিববাদী ও রক্ষী বাহিনীর প্রত্যক্ষ আক্রমণের বস্তু। কারণ আমরা ছিলাম প্রকাশ্য, পরে অবশ্য গণবাহিনী করে প্রতিরোধ করতে হয়েছে। সন্ত্রাস, ঈশ্বরগঞ্জ, কাজী শামীমের জরিপ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মুজিববাদী ও রক্ষী বাহিনীর হত্যা ও নির্যাতন সম্পর্কে একটি জরিপ রিপোর্ট তৈরি করেছিলেন কাজী শামীম। 1980 সালের শেষ ভাগে সে এলাকায় প্রায় 1 মাস থেকে তিনি এই রিপোর্টটি তৈরি করেন। এটি করানো হয়েছিল একটি সাপ্তাহিক পত্রিকার পক্ষ থেকে, কিন্তু তখনকার রাজনৈতিক বিবেচনায় সেটি সে পত্রিকায় ছাপা সম্ভব হয়নি। পরে এটি 1984 সালের জানুয়ারি মাসে সাপ্তাহিক সংহতি পত্রিকায় ছাপা হয়। এই রিপোর্টটি আমি তুলে ধরছি। নির্যাতনের একটি সাধারণ চিত্র তুলে ধরার জন্য ময়মনসিংহের একটি থানায় নমুনা জরিপ চালানো হয়েছিল। সমগ্র বাংলাদেশের মতো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নির্যাতনের কাহিনীও এক, তবে এই থানার নিহতের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এই থানায় এমন কেউ নেই যিনি তার বাবা, ভাই বা আত্মীয় হারায়নি। একটি সাধারণ হিসেবে এখানে মোট 950 জন রাজনৈতিক কারণে প্রাণ হারিয়েছেন। ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ জেলার মধ্যখানে অবস্থিত। বাস এবং ট্রেন উভয় রুটেই যাতায়াত চলে। থানার আয়তন 10,916 বর্গমাইল, লোক সংখ্যা 2.25 লক্ষ। আওয়ামী লীগ আমলে থানা সদরে একটি মাত্র কলেজ ছিল। উল্লেখ্য, এই কলেজে শতকরা 33 জন শিক্ষার্থী আওয়ামী লীগ আমলে নিহত হয়। এই আমলে এই থানায় বালিকা বিদ্যালয় ছাড়া একটি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের অভাবে প্রায় অচল হয়ে পড়েছিল। অনেক স্কুলের প্রধান শিক্ষক আওয়ামী লীগের নেতাদের কাছে এ ধরনের নির্বিচার গণহত্যা বন্ধের আহ্বান জানান। তাদের অভিযোগ, এ সময় ছেলেরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। অভিভাবকরা জানান, ভয়ে তাদের ছেলেদের বইপত্র মাটির নিচে গর্ত করে লুকিয়ে রেখে ছাত্র পরিচয় গোপন করা হতো। অপ্রাসঙ্গিক হলেও ঈশ্বরগঞ্জের নামকরণের কিংবদন্তি উল্লেখ করা প্রয়োজন, কারণ এই কিংবদন্তিটি এখানে ব্যাপকভাবে প্রচলিত। শোনা যায় ঈশ্বরগঞ্জের প্রাক্তন নাম দত্তপাড়া। এই দত্তপাড়ায় ব্রিটিশ নীলকরদের অত্যাচারে ক্রুদ্ধ হয়ে ঈশ্বর পাটানি নামে এক সাহসী ব্যক্তি 2 জন নীলকর সাহেবকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে এই ঈশ্বর পাটানির নাম অনুসারে দত্তপাড়ার নাম ঈশ্বরগঞ্জে পরিণত হয়। ঈশ্বর পাটানি এখন কিংবদন্তি। জরিপের কাজে প্রতিবেদক স্থানীয় বিভিন্ন দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করার চেষ্টা করেন। কেউ কথা বলেছেন, কেউ বলেননি। যারা কথা বলেছেন তাদের মতে ঈশ্বরগঞ্জে প্রতিটি খুনের সাথে তৎকালীন ঈশ্বরগঞ্জ থানার রিলিফ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সম্পাদক জনৈক হাশিমউদ্দিন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। পরবর্তীকালে এই ব্যক্তি IRDPর 4.5 লাখ টাকা সার কেলেঙ্কারির নায়ক হিসেবে জেলে ছিলেন। জেল থেকে জামিনে মুক্তি লাভ করলে এই প্রতিবেদক তার একটি সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি সাক্ষাৎকার না দিয়ে বরং নানা ধরনের হুমকির মাধ্যমে তার জরিপ কার্যে বিঘ্ন সৃষ্টি করেন। শত শত নিরপরাধ লোক হত্যার জন্য দায়ী এই ব্যক্তি ক্ষমতাচ্যুত হবার 6 বছর পরেও ছিলেন ঈশ্বরগঞ্জের মূর্তিমান সন্ত্রাস। 75-এ পট পরিবর্তনের পর তৎকালীন সামরিক আইন প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিশনের কাছে ঈশ্বরগঞ্জবাসীরা শত শত আবেদনপত্র এই ব্যক্তির বিরুদ্ধে দাখিল করেন, কিন্তু দুঃখের বিষয়, কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। বরং পরবর্তীকালে IRDPর সমবায় সমিতির সভাপতির মতো একটি গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে তিনি পরবর্তী সরকারের কাছ থেকে ক্ষমতার ভাগ নিয়েছেন। ঈশ্বরগঞ্জের অভিজ্ঞতায় পরিষ্কার বলে দেয়া যায়, ঈশ্বর পাটানি বহুকাল আগে মারা গেছেন। তিনি এখনও কিংবদন্তি। বিরোধী দলের অবস্থান। আওয়ামী লীগ আমলে ঈশ্বরগঞ্জে কোনো শক্তিশালী বিরোধী দলের অবস্থান ছিল না।
অধুনালুপ্ত পিডিপির নেতা মরহুম নুরুল আমিনের বাড়ির পার্শ্ববর্তী থানা হিসেবে ও তার ব্যক্তিত্বের প্রভাবে এই থানার কিছু অংশ আওয়ামী লীগ বিরোধী ছিল। ৭১-এর পর আওয়ামী লীগের সদস্যরা রিলিফের মাল নিয়ে কারচুপি ও ঢালাও নির্যাতন আরম্ভ করলে সেখানে কিছু কিছু সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে ওঠে। ৭৪-এর দিকে পূর্ব বাংলার সর্বহারা পার্টি উক্ত এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু সন্ত্রাসধর্মী কার্যকলাপ চালায়। আওয়ামী লীগের ২ জন কর্মীসহ ডাকাত বলে কথিত কয়েকজন লোককে এরা হত্যা করে। এরা এই থানার উচাকিলা পুলিশ ফাঁড়ি লুট করে এবং ১৮ বাড়িস্থ অগ্রণী ব্যাংকে শাখা প্রকাশ্যে লুট করে। এর ফলে আওয়ামী লীগ তার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতে অজুহাত খুঁজে পেয়ে গিয়েছিল এবং তাতে তাদের ব্যক্তিস্বার্থ হাসিলের পথও সুগম হয়ে যায়। মূলত তাই ঈশ্বরগঞ্জের হত্যাকাণ্ডের বেশিরভাগ হয়েছিল রাজনীতি বিবর্জিত ব্যক্তিগত ঝগড়া ফাসাদের কারণে। সর্বহারা পার্টি ছাড়া ঈশ্বরগঞ্জ থানায় মোফাজ্জর ন্যাব এবং জাসদে থানা কমিটি ছিল, তবে এসব কমিটি ছিল নিষ্ক্রিয়। তথাপি এইসব রাজনৈতিক দলের কর্মীরা এখানে নির্যাতিত হয়েছেন। দুর্ভাগ্যের শুরু। তৎকালীন সন্ত্রাসে স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠলে আওয়ামী লীগ সন্ত্রস্ত হয়ে ওঠে। তারা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে প্রতিবাদকে স্তব্ধ করার পদক্ষেপ গ্রহণ করে। ৭৩-এর প্রথম দিকে এই থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ঢাকায় ডেকে পাঠানো হয় এবং কেন্দ্রীয় কমিটির কয়েকজন প্রভাবশালী সদস্যের উপস্থিতিতে তৎকালীন একজন মন্ত্রীর বাসায় এদের নিয়ে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ঈশ্বরগঞ্জের সার্বিক অবস্থা ও বিরোধী দলের অবস্থা নির্ণয় করে কিছু মারাত্মক অস্ত্র কর্মীদের কাছে বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহের এই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার অফিসে কেন্দ্রীয় কমিটির নির্দেশে তৎকালীন ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগ সম্পাদক উক্ত হাসিমউদ্দিনকে ঈশ্বরগঞ্জস্থ রক্ষী বাহিনীর হাইকমান্ড নির্বাচন করে। একজন দুর্নীতিবাজ সিভিলিয়ানের হাতে শক্তিশালী আধাসামরিক বাহিনীর একটা ইউনিটের সার্বিক দায়িত্ব বর্তাবার পর ঈশ্বরগঞ্জে প্রকৃত দুর্যোগের শুরু হয়। এই সময় ঈশ্বরগঞ্জের মানুষ ভুলেও রাজনীতি নিয়ে আলাপ আলোচনা চালাতো না। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে একজন অসহিষ্ণু স্কুল শিক্ষক তৎকালীন আওয়ামী লীগ প্রধানের সমালোচনা করলে তাকে জুতার মালা পরিয়ে সারা ঈশ্বরগঞ্জে ঘোরানো হয়। এই ধরনের ঘটনা ঘটেছে বোকাইনগরের চেয়ারম্যান বৃদ্ধ রঙ্গু মিয়ার কপালে। ভারী জুতোর মালা পরিয়ে তাকে দিয়ে ঈশ্বরগঞ্জ বাজার প্রদক্ষিণ করানো হয়। আওয়ামী লীগ তার নির্যাতনের ভিত্তিভূমি শক্তিশালী করার জন্য এই থানার প্রতিটি ইউনিয়নের গুন্ডা বদমাইশদের সংগঠিত করে ডিফেন্স কমিটি নামে একটি খুনি বাহিনী গঠন করে। এরা ছিল এই এলাকার জন্য সত্যিকারের সন্ত্রাস। এই ডিফেন্স পার্টি ছিল খুনের ব্যাপারে উন্মাদ। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু কেউ এদের হাত থেকে রেহাই পায়নি। এই ডিফেন্স পার্টির উপর ঢালাও খুনের নির্দেশ ছিল। তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ কোনো ধরনের রাগঢাক পছন্দ করতেন না। বিরুদ্ধবাদীদের প্রকাশ্যে জবাই করার জন্য তারা ডিফেন্স কমিটিকে নির্দেশ দিয়েছিলেন। লক্ষ্মীগঞ্জ বাজারে অনুষ্ঠিত এক সভায় থানা আওয়ামী লীগ সম্পাদক প্রকাশ্যে খুনের আদেশ দিলে ধর্মভীরু কয়েকজন লোক পাপের অজুহাত তোলেন, কিন্তু উক্ত সম্পাদক হাজার হাজার লোকের সামনে দাম্ভিকভাবে উত্তরে বলেছিলেন, আওয়ামী লীগ বিরোধীদের খুনের যাবতীয় পাপ আমি একাই বহন করব। ডিফেন্স কমিটির সদস্যরা এই ধরনের ঢালাও নির্দেশ পেয়ে বাপদাদা পরিবারের ঝগড়ার সূত্র ধরে খুনের পর খুন চালিয়ে গা উজাড় করে দেয়। এখানে আবারও উল্লেখ করা যায় যে ঈশ্বরগঞ্জের বেশিরভাগ খুন সংঘটিত হয় ব্যক্তিগত ও পারিবারিক ঝগড়া ফাসাদ ও ঈর্ষা থেকে। সন্ত্রাসের জন্য সন্ত্রাস। বৃদ্ধ বাপ খুব ভোরে উঠে চোখ কচলে তার উঠানে দেখলেন কয়েকদিন আগে রক্ষী বাহিনী কর্তৃক ধৃত ছেলের বিকৃত লাশ, অথবা একটা গায়ের মানুষ হতবাক হয়ে দেখল তাদের চৌরাস্তার মোড়ে 5টা বিভৎস অপরিচিত লাশ পড়ে আছে, অথবা তারা দেখল স্কুলের সামনে জাম গাছে পা বাঁধা অবস্থায় উল্টাভাবে ঝুলছে এক তরুণের লাশ। তৎকালে এটা ঈশ্বরগঞ্জ থানার জনবহুল এলাকাগুলোর একটা প্রাত্যহিক দৃশ্য। জনমনে নিছক সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের কার্যকলাপ করা হতো। দৃষ্টান্তস্বরূপ বলা যায় শুটিয়া বাজারের কাহিনী। এই বাজারে 5 জন তরুণের লাশ 3 দিন পর্যন্ত খোলা অবস্থায় পড়েছিল। স্থানীয় আওয়ামী লীগ নেতারা লাশগুলো আত্মীয় স্বজনদের নিতে দেয়নি। পরে লাশ পচে গেলে তারা স্থানান্তর করতে দিতে বাধ্য হয়। সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে উল্টোভাবে পা বেঁধে গাছে ঝুলিয়ে হত্যা করার অনেক দৃষ্টান্ত এই থানায় রয়েছে। মোগাটোলা ইউনিয়নের তাকাটিয়া গ্রামের হাশেমকে আট্রা হাই স্কুলের পাশের জাম গাছে ঝুলিয়ে হত্যা করে তার লাশ কয়েকদিন সেখানেই লটকে রাখা হয়েছিল।
চলতি ট্রাকের পেছনে বেঁধে টেনে হিঁচড়ে হত্যা করার মতো মারাত্মক ঘটনাও ঘটেছে। অনেক জায়গায় রক্ষী বাহিনী লাশ ফেলে সাদা কাগজে স্বাক্ষরবিহীন আদেশনামা লাশের পাশে রেখে আসত। ইসলামপুর মাদ্রাসার কাছে এক জায়গায় 3টি লাশের পাশে এরকম স্বাক্ষরবিহীন আদেশনামা পাওয়া যায়। এই আদেশনামায় স্থানীয় জনগণের উদ্দেশ্যে লাশগুলো পুঁতে ফেলার জন্য আদেশ দেওয়া হয়েছিল। এতে লেখা ছিল, অবশ্যই যেন লাশগুলো 3 দিন পরে মাটি চাপা দেওয়া হয়। নিছক সন্ত্রাসের জন্য রক্ষী বাহিনী এই থানায় অনেক মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। রাজীবপুরের হাশেমকে মারার দিন মধুপুর বাজারের আশেপাশে গ্রামের প্রতিটি বাড়িতে তাকে ঘুরিয়েছে। প্রতিটি বাড়ির সামনে হাশেমকে দিয়ে বলিয়েছে, আমাকে মধুপুর স্কুলের মাঠে আজ বিকেলে 5টায় গুলি করে মারা হবে, আপনারা সবাই আসবেন। নিজের মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে হতভাগ্য হাশেম। তবুও সে রক্ষী বাহিনীর বেয়নেটের খোঁচা সহ্য করতে না পেরে তাদের শেখানো বলি তোতা পাখির মতো আউড়ে গেছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী এই দিন 5টায় হাশেমকে মধুপুর স্কুলের মাঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। রক্ষী বাহিনী ছাড়াও সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের সদস্যরা অনেককে প্রকাশ্যে হত্যা করেছে। আরশো নামের জনৈক ব্যক্তিকে ঈশ্বরগঞ্জ বাজারের দিন কলেজের মাঠে টিউবওয়েলের হাতল দিয়ে পিটিয়ে আওয়ামী লীগ কর্মীরা হত্যা করে। রাতের বেলা কে বা কারা তার লাশের মস্তক খণ্ডন করে গায়েব করে ফেলে। সন্ত্রাস অবশ্য তারা সৃষ্টি করতে পেরেছিল, মানুষ কথা বলতে ভুলে গিয়েছিল। সন্ধ্যার সাথে সাথে জনপদ হয়ে যেত মৃত্যুপুরীর মতো নীরব। সবাই আতঙ্কে থাকত কে কখন লাশ হয়ে যায়। 72 থেকে 75 পর্যন্ত ঈশ্বরগঞ্জের জনবহুল এলাকাগুলোতে লাশের ছড়াছড়ি ছিল। প্রতিদিন ভোরে কোথাও না কোথাও পাওয়া যেত বিকৃত অথবা গলাকাটা বেওয়ারিশ লাশ। খুন ও নির্যাতনের পদ্ধতি। আওয়ামী লীগ সদস্য নিয়ে গঠিত ডিফেন্স কমিটি বেশিরভাগ ক্ষেত্রে জবাই করে হত্যা করতে পছন্দ করত। জবাই করা লাশের কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়ে জানা গেছে, ওরা খুনের কাজে যথেষ্ট নিপুণ ছিল। হাত পা পিচমোড়া করে বেঁধে অকথ্য নির্যাতন চালিয়ে শিকারকে আগে কাহিল করে নিত, পরে চিৎ করে শুয়ে কণ্ঠনালীর ঊর্ধ্বাংশে নরম জায়গায় ধারালো অস্ত্রের সাহায্যে জবাই করা হতো। সাধারণত ঈশ্বরগঞ্জে এসব জবাইয়ের জন্য নির্দিষ্ট কিছু লোক ছিল। এ ধরনের একজন খুনি সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানা গেছে যে সে প্রতিটি খুনের জন্য ঊর্ধ্বে 20 টাকা পর্যন্ত পেত। ব্যক্তিগত জীবনে এই লোক ছিল ভ্রষ্ট ভূমিহীন কৃষক। গণহত্যায় ক্লান্ত হয়ে ঈশ্বরগঞ্জে রক্ষী বাহিনী 75-এ ধৃত ব্যক্তিকে খুনের জন্য ডিফেন্স কমিটির হাতে হস্তান্তর করত। তথাকথিত নির্দোষ হিসেবে রক্ষী বাহিনীর হাত থেকে রেহাই পেয়েও অনেকে ডিফেন্স কমিটির হাত থেকে বাঁচতে পারেনি। এ ধরনের অনেক কারণহীন খুন অনেক সময় রক্ষী বাহিনী বাধা প্রদান করত। তবে আওয়ামী নেতাদের হস্তক্ষেপের ফলে বাধা কার্যকরী হতো না। হরিপুর গ্রামের এক পরিবারের 9 জন নারী পুরুষ বৃদ্ধকে হত্যা করার সময় রক্ষী বাহিনী বাধা দিয়েছিল, কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপের ফলে শেষ রক্ষা করতে পারেনি। একই সময় 9 জন নারী পুরুষকে অর্ধমৃত অবস্থায় তাদের বাড়ির আঙ্গিনায় জীবন্ত কবর দেয়। এ ধরনের উন্মুক্ত খুনগুলোকে বিশ্লেষণ করলে মনে হয় তৎকালে আওয়ামী লীগ কর্মীরা খুনের জন্যই খুন করত এবং খুন এদের কাছে একটা নেশায় পরিণত হয়েছিল। নির্যাতন কেন্দ্র হিসেবে তখন সুপরিচিত ছিল ঈশ্বরগঞ্জ থানা সদরের জেলা বর্ডস্থ রক্ষী বাহিনীর ক্যাম্প এবং মধুপুর বাজারের স্কুলের ক্যাম্প ছিল সুপ্রসিদ্ধ। ধৃত ব্যক্তিদের উপর এই 2 কেন্দ্রের নির্যাতনের বিভিন্ন ধরনের কায়দা প্রয়োগ করা হতো। পুলিশের মতো রক্ষী বাহিনীর নির্যাতনের কায়দা তত সূক্ষ্ম ছিল না, ছিল নির্মম এবং জঘন্য। মূলত রক্ষী বাহিনীর নির্যাতনের কায়দা ছিল ল্যাবরেটরিতে ছাত্রদের ব্যাঙের ডিসেকশনের মতো সহজ সরল। ছাত্ররা যেমন ব্যাঙের 4 পা পিন দিয়ে গেঁথে নির্বিকারভাবে সার্জিক্যাল নাইফ ব্যবহার করে, রক্ষী বাহিনীও তেমনি করত। বেশিরভাগ ধৃত ব্যক্তির উরু, বাহু, হাতের তালু ও কানের লতে বেয়োনেট চালিয়ে ফুটা করা হতো। উপর দিকে বেঁধে ঝুলন্ত অবস্থায় বন্দির নাকে মুখে গরম পানি ঢালা হতো। এটা ছিল রক্ষী বাহিনীর সবচেয়ে প্রিয় নির্যাতনের কায়দা। অবশ্য রক্ষী বাহিনী কর্তৃক ধৃত লোকের মাঝে খুব নগণ্য সংখ্যক লোক ভাগ্যক্রমে বাঁচতে পেরেছিল। ধৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা এখানে জামিনের তদবির করতে আসতো না, আসতো লাশ চাইতে। অন্য এক জরিপে জানা যায় বেশিরভাগ ক্ষেত্রে পলাতক ব্যক্তিদের না পেয়ে তার আত্মীয় স্বজনকে ধরে নিয়ে নির্যাতন করত। এছাড়া গরুসহ ঘরের যাবতীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে আসা হতো এবং মোটা অঙ্কের ঘুষ আদায় করা হতো। তাই প্রিয়জন হারা ঈশ্বরগঞ্জের বেশিরভাগ পরিবারই নিঃস্ব। ব্যক্তিগত ঝগড়া ফাসাদ।
উল্লেখ্য প্রয়োজন যে ঈশ্বরগঞ্জের রক্ষী বাহিনী ছিল সম্পূর্ণরূপে আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন। আওয়ামী লীগই সিদ্ধান্ত গ্রহণ করত কাকে মালিশ করতে হবে বা কাকে খরচ করতে হবে। তৎকালে আওয়ামী লীগাররা গর্বের সাথে খরচ এবং মালিশ শব্দ খুন বা নির্যাতনের প্রতীকী শব্দ হিসেবে ব্যবহার করত। তাই এখানে ৯৮ খুন ব্যক্তিগত ঝগড়া ফাসাদের কারণে ঘটে। এখানে নমুনা হিসেবে ২-১টা ঘটনার উল্লেখ করা প্রয়োজন। ধৃতপুর গ্রামের হাফিজউদ্দিন খানের ২ ছেলেকে মারা হয়েছে মূলত আওয়ামী লীগ আত্মীয়ের সাথে জমি সংক্রান্ত বিবাদের কারণে। অন্য ঘটনাটি ঘটে উচাকিলার রহিম নামক ব্যক্তির ভাগ্যে। উক্ত লোক জনৈক আওয়ামী লীগ কর্মকর্তাদের বিরুদ্ধে জমি সংক্রান্ত একটা মামলা আদালতে দায়ের করলে প্রভাবশালীরা এই মামলা তুলে নেয়ার জন্য তার উপর চাপ প্রয়োগ করে। রহিম এতে সম্মত না হলে রক্ষী বাহিনী দিয়ে তাকে খুন করা হয়। সর্বশেষ ঘটনাটি হচ্ছে আওয়ামী লীগের জনৈক তরুণ নিবেদিত কর্মী ও মুক্তিযোদ্ধাদের ভাগ্যে এই কর্মীর সাথে ঈশ্বরগঞ্জের জনৈক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার কন্যার সাথে প্রণয় ঘটিত কিছু ব্যাপার ছিল। গরিব কর্মীর দুঃসাহসে ক্ষিপ্ত হয়ে তাকে রক্ষী বাহিনী দিয়ে গ্রেফতার করায় এবং হত্যার জন্য চাপ প্রয়োগ করে। পরে অন্যান্য তরুণ আওয়ামী লীগ কর্মীদের চাপে এবং ঊর্ধ্বতন রক্ষী বাহিনীর লিডারের কাছে প্রেমিকার সাথে যৌথ ছবি প্রমাণ হিসেবে দাখিল করতে পেরে উক্ত কর্মী প্রাণে বেঁচে যায়। তবে তার উরু এবং বাহু বেয়োনেট দিয়ে এফোর করা হয়েছিল।